মানে এই নামে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপর মানুষের আস্থার জায়গাটা কিন্তু শেষ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের সরকার বা মার্কিন প্রশাসনের যে একটা কালো জগৎ আছে, ডিপ স্টেট, এটা নাম শোনা যায় কিন্তু এটা দেখা যায় না। এই ডিপ স্টেট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারত থেকে শেখ হাসিনা ডক্টর ইউনূসের পতন ঘটানোর জন্য জেনারেল ওয়াকার ও বিএনপির মাধ্যমে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের তাণ্ডবেই ব্যর্থতা দায় প্রায় নিয়ে ফেলেছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক সেই মুহূর্তে আবার আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। এখন কোনটা কাটিয়ে উঠতে পারবেন কি ডক্টর ইউনূস? নির্বাচন পর্যন্ত কি তিনি আসলে টিকতে পারবেন? কি হতে যাচ্ছে ডক্টর ইউনূসের ভবিষ্যৎ? হাসিনার চাইতেও কি ভয়ঙ্কর? বিস্তারিত জানবো আজকের রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মানে এই নামে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপর মানুষের আস্থার জায়গাটা কিন্তু শেষ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের সরকার বা মার্কিন প্রশাসনের যে একটা কালো জগৎ আছে, ডিপ স্টেট, এটা নাম শোনা যায় কিন্তু এটা দেখা যায় না। এই ডিপ স্টেটের এজেন্ট আমেরিকার নাগরিকরাই হয় না। যেই দেশে তারা ঘটনা ঘটায় সেই দেশের বিশেষ বিশেষ নাগরিকদেরকে তারা টার্গেট করেন। আওয়ামী লীগ সরকার পতনের পেছনে আইনমন্ত্রী আনিসুল হক, তারপর দরবেশ, সালমান এফ রহমান, আরাফাত, এই তিনজনকে কিন্তু ডিপ স্টেটের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বাট ডক্টর ইউনূসের সরকার বসার পরে এই যে আমরা আজকে যে তথ্যগুলো দেখলাম, সেখানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ডক্টর ইউনূসের এই সরকার উৎখাতের সাথে কানেক্টেড হয়ে গেলেন একটা দল গঠন করে। কারণ তার দলটাই ছিল ট্রাম্পের ফোকাসে। এই কথাগুলোকে আমি বলছি, আপনি দেখেন কি চাঞ্চল্যকর তথ্য আসছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন একটা দল সামনে আসছিল, জনতা পার্টি, রাজনৈতিক দল জনতা পার্টি। সেই জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করছিল বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী। দল গঠনে তিনি ভূমিকা রেখেছিলেন, এই জন্য নিয়মিত অর্থ যোগান দিতেন। আর এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছেন। তিনি কয়েকদিন আগে বলছেন ট্রাম্প প্রশাসন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য ভূমিকা নিছে, আর এখানে তত্ত্বাবধায়ক সরকার বসানোর জন্য ট্রাই করতেছে। আর এনায়েত করিম সেই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য দেশে আসছেন। এবং পুলিশের বক্তব্য থেকে আমরা এনায়েত করিমের বক্তব্য তো সরাসরি শুনি না, পুলিশের বক্তব্য থেকে আমরা এটাও শুনছি যে তিনি দেশে আসার পর পুলিশেরই কোন এক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে সাপোর্ট দিচ্ছেন, জাপা তাকে হোটেল ঠিক করে দিচ্ছেন। এদিকে আরো চাঞ্চল্যকর তো দেখেন, আরেকজন গ্রেপ্তার হয়েছে, নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যময় মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদ। তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আপনার উপপুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি সামনে আসে। এছাড়া 150 কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি হয় এনায়েত করিমের সাথে। বুঝতে পারছেন কি ঘটতেছে পর্দার আড়ালে? তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। রিমান্ডে পুলিশকে যে তথ্য সে দিয়েছে, বলা হচ্ছে যে জনতা পার্টি আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত। পার্টির ইলিয়াস কাঞ্চনের যে পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য সিংহভাগে অর্থ যোগান দিতেন এই এনায়েত। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন ইলিয়াস কাঞ্চন এবং তার নবগঠিত দলের সাথে এনায়েতের যোগাযোগের সত্যতা রয়েছে। এনায়েত এই দলে প্রতি মাসে 3.5 লাখ টাকা করে দিত, বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে জোগাড় করত। ইলিয়াস কাঞ্চন দেশের বাইরে থাকায় এই তথ্য তার বক্তব্যের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। এখন যে অবস্থা, ইলিয়াস কাঞ্চনকে আসলে দেশে ফিরবেন? এই ব্যক্তি যখন এই তথ্য দিচ্ছে, ইলিয়াস কাঞ্চনকে তো অবশ্যই আসলে এটা মিনিমাম লেভেলে গ্রেপ্তার করা হবে, অথবা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকা হবে যে আসলে ঘটনার পেছনে কি। তো এই টোটাল ঘটনা কেন হয়েছে তার বক্তব্য, এই টোটাল ঘটনার মূল হচ্ছে যে এই যে ডক্টর ইউনূসের যে ইন্টারিম সরকার, অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশনটা ছিল তার। আর এই মিশনে ভূমিকা রাখার জন্য ইলিয়াস কাঞ্চন এজ এ প্রার্টি হিসাবে কানেক্টেড হয়েছিল। আর তো বর্তমান প্রেক্ষাপটের আলোকে আসলে এখানে ভেতরের তথ্য কি, আমরা তো গণমাধ্যমে যা আসতেছে তা দেখতেছি, বাট মনে হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের পিছনে একটা বড় শক্তি কাজ করতেছে। হতে পারে সেটা আওয়ামী লীগের লবিস্ট থেকে কানেক্টেড,
অথবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিনী এই কি বলা হয় যে ঘাড়তেরা প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সাথে তার যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ওই যে নির্বাচন নিয়ে বা সামান্য ইস্যুগুলা, সেগুলারই কি ঝাল মিটাচ্ছেন? এটা তো স্পষ্ট যে এই লোকের বক্তব্যে যে আমেরিকা এই সরকারকে ফালাই দিতে চাচ্ছে। এখন আসলে কি ঘটতেছে? তো ইলিয়াস কাঞ্চনের কপাল পড়ছে, দেশে আসলে হয়তো বোঝা যাবে, আসবেন কিনা সেটা হচ্ছে কথা। দর্শক, স্ক্রিনে আপনারা সে সম্পর্কে বিস্তারিত জানান নিয়ে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আওয়ামী লীগের কামব্যাক যেন এখন এক স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। বাংলার সকল মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার প্রত্যাবর্তন। কেননা এই সরকার কি ব্যর্থ? কোন কারণে ব্যর্থ? শুধু বিএনপির এই অরাজকতা, চাঁদাবাজি আর গুম খুন হত্যা রাহাজানির কারণে, নাকি তিনি নিজেই বর্তমানে আন্তর্জাতিকভাবে কোনো প্যাচের ভেতরে পড়ে গেছেন? বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। মন্ত্রীপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, কারাগারে মার্কিন নাগরিক। আচ্ছা, প্রথমে আমি জিনিসটা আপনাকে পড়ে শোনাচ্ছি। রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী 55 বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শনিবার 13 সেপ্টেম্বর আসামিকে আদালতে উপস্থিত করে 7 দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ডের শুনানির জন্য 15 সেপ্টেম্বর নির্ধারণ করেন। আসামির বিরুদ্ধে রমনা থানায় হওয়া সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, শনিবার সকাল 10:30টায় রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়িতে করে সন্দেহজনক চলাচল করছিলেন আসামি এনায়েত করিম চৌধুরী। এই সময় তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ফলে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছে পাওয়া 2টি আইফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ করা হলে জানান যে তিনি বাংলাদেশের বংশোদ্ভূত মার্কিন নাগরিক। গত 6 সেপ্টেম্বর সকাল 9:50 দিকে নিউ ইয়র্ক থেকে কলকাতা এয়ারওয়েজ করে ঢাকা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জিজ্ঞাসাবাদে আরও জানান তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের খুব নাজুক অবস্থা আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান। তিনি গত 6 ও 7 সেপ্টেম্বর সোনারগাঁ হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে গুলশানের বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন। ইতিমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ে একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন। তার মানে হচ্ছে পুলিশকে জানিয়েছেন। আচ্ছা, যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হতাশ বলেও জানান তিনি। আগামী 21 অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে সরকার বাতিলের রায় রহিত করবেন বলে জানান আসামি। মানে এটা উনি আগে থেকে জানাচ্ছেন যে এটা রহিত করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হলে তখন সেনাবাহিনী সমর্থিত নতুন জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। নতুন এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকার প্রধান কে হবেন তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দেবে বলে জানান তিনি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে তাকে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতেন বলে জানান। আচ্ছা, নেক্সট হচ্ছে, মামলায় বলা হয় আসামি এনায়েত করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশের বৈধ অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসে জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিনষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত আছেন, যা ধার্তব্য অপরাধ। আচ্ছা, এখন আসেন হচ্ছে এর মধ্যে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিয়েছে। আমি ওই পোস্টটাই পড়ে শোনাচ্ছি, কারণ তাতে হচ্ছে আমাকে অতিরিক্ত কথা বলতে হবে না, কারণ এই জিনিসগুলো সবাই জানে। আমি যেহেতু একটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম, এই জন্য আমি ওইটাই বলতেছি। আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এনায়েত করিম ওরফে মাসুদ করিম প্রতারণা করে আসছিল। বাংলাদেশে যখনই হাসিনা বিরোধী আন্দোলনের তীব্র হয়ে উঠত, তখনই এই প্রতারক মাসুদ
বিএনপি জামায়াত কিছু শীর্ষ নেতাদের বিজনেস ক্লাসের টিকিট দিয়ে নিয়ে যেতেন থাইল্যান্ডে, সিঙ্গাপুরে। নিজেকে আমেরিকান গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করে তাদেরকে ভুল পথে পরিচালনা করে আন্দোলন ঠান্ডা করতেন। হাসিনার পতন হবে ইচ্ছা করে কয়েক বছর ধরে ডিজিএফআই এর হয়ে কাজ করতেন এবং প্রতারক মাসুদ করিম মূলত ডিজিএফআই এর একজন সোর্স ছিল। তার ফাঁদে পড়ে মেজর হাফিজউদ্দিন, সাংবাদিক শওকত মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত অনেকে বিপদে পড়েছেন। দেশের ভালো করতে চেয়ে তারা এই প্রতারকের খপ্পরে পড়েছেন। শনিবার তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এরপর থেকে সেনাবাহিনীর একটি অংশ তাকে ছাড়াবার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়টি সবার জ্ঞাতার্থে। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই এনায়েত করিম, এই যে ইলিয়াস হোসেনের যে তথ্যটা দিয়েছে, এটা একদম সহি। আপনি যদি তখনকার আমলে মনে করে রাখেন যে তখনকার আমলে এত কেউ বুঝেন নাই, সাংবাদিক মনির হায়দার যে অ্যাকচুয়ালি ডিজিএফআই হয়ে কাজ করতো, আমি একটা লাইভে বলেছিলাম সে আমাকে একবার রিক্রুট করতে চেয়েছিল ডিজিএফআই পক্ষে। সো সেই মাসুদ করিম অ্যাকচুয়ালি আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে মাসুদ করিম তো ডেড হর্স, মানে সবাই জানে যে মাসুদ করিম হচ্ছে ভুয়া আমেরিকার কি বলে আমেরিকার সিআইএ এজেন্ট। এটা সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে এবং যাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে তারা সবাই বুঝে গেছে যে এই লোকটা হচ্ছে ভুয়া। কিন্তু তাকে আবার একই জায়গায় এনে, মানে এই জিনিসটা আমার কাছে একটু রহস্যজনক মনে হচ্ছে। বাট সে, মানে এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি বলি। তাকে যখন এই মানে সংবাদটা দিয়ে পড়ে শোনালাম সে কবে আসছে না আসছে, তাকে যখন মিন্টু রোডের তার ওই প্রাদো গাড়িতে যখন তাকে মানে পুলিশ অ্যাকচুয়ালি এটা ডিটেলস ইনফরমেশন পাওয়ার পরেই তাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে দেখা গেল তার সাথে দুইজন পুলিশ এসকর্ট, মানে পুলিশ মানে হচ্ছে সার্ভিং পুলিশ এসকর্ট। তাদেরকে যখন জিজ্ঞেস করলো বাবা তোমরা এখানে কি করতেছো, বলছে তো আমরা মানে মানে তার যে অথরিটি আছে তাকে এখানে ডিউটিতে পাঠিয়েছে এই লোককে এসকর্ট করার জন্য। আপনি একটা জিনিস চিন্তা করতে পারতেছেন যে 5ই আগস্টের পরে এখন স্বাধীন, এখন আমরা মানে মুখে মুখে অ্যাটলিস্ট বলি যে ভারতের কোনো প্রভাব নাই, কোনো কিছু নাই। বাট এই দুইটা পুলিশকে কে দায়িত্ব দিয়েছে? এই যে গাজীপুরের একটা এসপি কে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।